আসসালামু আলাইকুম। টেন্স হয়ে যাবে পানি। ওকে, আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমরা এই ক্লাসে গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করতে চলেছি। ইনশাআল্লাহ আমি কনফিডেন্টলি বলতে পারতেছি, যদি কেউ আজকের এই ক্লাস প্রথম থেকে এবং শেষ পর্যন্ত যদি শেষ করতে পারেন ধৈর্য সহকারে এবং খাতা কলম নিয়ে, তাহলে আমি বলতে পারবো যে আপনি আর টেন্স চাইলেও কিন্তু বলবেন না। ওকে, অনেক ক্লাস করেছেন, ক্লাসে শিক্ষকদের কাছে শিখেছেন, অন্যান্য কোচিং বা যে কোনো জায়গায় আপনি শিখেছেন, কিন্তু হচ্ছে আপনি টেন্স শিখতে পারেন নাই। তো কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনি টেন্স চাইলেও কিন্তু বলতে পারবেন না। এবং আজকের এই ক্লাসটা আসলে টেন্সের আমরা একদম বেসিক থেকে হচ্ছে অ্যাডভান্স পর্যন্ত আমরা চলে যাব। তো সেজন্য আমাদের হচ্ছে আজকের এই ক্লাসে আমরা মানে কি কি থাকবে সেটা আমরা একটু দেখি। এই ক্লাসের মধ্যে আমাদের থাকবে হচ্ছে আহ, কৌশলে টেন্স মনে রাখার উপায়। ওকে, অর্থাৎ একটা কৌশল দেবো, সেই কৌশলের মাধ্যমে ইনশাল্লাহ একটা গল্প আকারে বলবো, টেন্স ভুলা যাবে না। ওকে, সেই এটা মনে রাখলে ওকে। দেন হচ্ছে কিভাবে দেখলেই বুঝবেন কোন টেন্স। অর্থাৎ আমরা বলতে পারি না যে একটা সেন্টেন্স দেখলে আমরা বলতে পারি না এটা কোন টেন্স, অর্থাৎ এই টেন্সটাকে হচ্ছে আমরা অন্য একটা টেন্সে নেব, আমরা বলতে পারতেছি না। ওকে, আপনি এখন থেকে ইনশাল্লাহ পানির মতো জাস্ট দেখলেই বলতে পারবেন যে এটা কোন টেন্স। ওকে, দেন নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা আমরা ইনশাল্লাহ টেন্স থেকে শিখে নেব, কিভাবে একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ গঠিত হয় এবং কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। ওকে, তো আমরা প্রথমেই এখন চলে যাব হচ্ছে টেন্সের একদম বেসিক থেকে শুরু করতেছি। প্রথমে আমি যদি বলি এখানে যে টেন্স এই শব্দটা আসলে কি। টেন্স এই শব্দটার অর্থ হচ্ছে সময়। ওকে, সিম্পলি একদম সিম্পল একটা বিষয় যে টেন্স শব্দটার অর্থ হচ্ছে সময় বা কাল। সময় অথবা হচ্ছে কি কাল। তাহলে এই টেন্সের অর্থ হচ্ছে সময় বা কাল। এখন টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে মূলত ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকেই টেন্স বলে। খুবই সহজ একটা সংজ্ঞা। এটা আমরা হচ্ছে মনে রাখতে পারি, না রাখতে পারি, এটা আসলে জরুরি না। জরুরি হচ্ছে টেন্স কিভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইউজ করব, মূলত বিষয় হচ্ছে এটাই। ওকে, পরীক্ষার হলে আমি কিভাবে টেন্সটাকে আসলে ইউজ করবো এবং কিভাবে মনে রাখবো। ওকে, এটা তো ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে হচ্ছে কি বলে, টেন্স বলে। এটা হচ্ছে আজকের ক্লাসটা করার আগে আমি একটু অনুরোধ করব, যারা আসলেই আসলে শিখতে চান তারা হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন, তাহলে হচ্ছে ভালো হবে, এগুলো লিখে নিতে পারবেন। তাহলে টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়, ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। ওকে, আমরা এটা আস্তে আস্তে একটু যাই। দেন হচ্ছে টেন্স আসলে কত প্রকার বা কি টেন্সটা। ওকে, আমরা একটু লিখি। টেন্স হচ্ছে মূলত তিন প্রকার। টেন্স হচ্ছে তিন প্রকার। এখন কি আমরা একটু দেখব যে আসলে এখানে টেন্স যদি হয় বাবা, টেন্সকে আমরা ধরবো হচ্ছে কি বাবা ধরবো। অর্থাৎ বাবার কি থাকে, বাবার নিশ্চয়ই সন্তান থাকে, তাহলে টেন্সের মূলত হচ্ছে তিনটা সন্তান। ওকে, একটু মনে রাখতে হবে প্লিজ ভাইয়ারা, যে টেন্স হচ্ছে মূলত বাবা, তাহলে সেই বাবার হচ্ছে তিনটা সন্তান থাকে। সেই সন্তানগুলো কি কি আমরা একটু লিখি। সবাই আমার সাথে সাথে শিখার চেষ্টা করুন এবং লেখার চেষ্টা করুন। ওকে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত থাকবে স্মৃতিতে এবং ভোলা যাবে না। তাহলে টেন্স হচ্ছে বাবা, টেন্স হচ্ছে কি বাবা। তাহলে টেন্সের সন্তান হচ্ছে তিনটা। টেন্সের সন্তান কয়টা? তিনটা। এই সন্তানগুলো কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, অর্থাৎ তাহলে টেন্সের মোট যে ছেলে, এই ছেলে হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে মোট তিনটা, এই তিনটা হচ্ছে তার ছেলে। ওকে, তাহলে টেন্সের মোট ছেলে হচ্ছে তিনটা। আমরা এটা শিখে নিলাম যে টেন্স হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে তিনটা, তার মানে টেন্স হচ্ছে তিন প্রকার। ওকে, সিম্পলি এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি টেন্স হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে তিনটা, প্রেজেন্ট, তারপর হচ্ছে আপনার ফার্স্ট, তারপর হচ্ছে ফিউচার। ওকে, এটা খুবই ইজিলি আমরা মনে রাখতে পারি। এখন এই যে তিনটা ছেলে, তাদের প্রত্যেকের আসলে অর্থটা কি? তাহলে আমরা যদি একটু বাস্তব প্র্যাকটিক্যাল চিন্তা করি, যে আসলে আমি যদি এরকম করে এক্সাম্পল দিয়ে থাকি যে আপনারা বুঝতে পারবেন, তাহলে আমি যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে থাকি এরকম যে আমি স্কুলে যাই,
আই গো টু স্কুল। ওকে, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল। তাহলে দেখেন তিনটা, আমি কিন্তু তিনটা সময়ের কথা বলছি, অর্থাৎ আমাদের লাইফে হচ্ছে তিনটা সময়। সেটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান সময়, দেন হচ্ছে আপনার আহ, অতীতকাল, দেন হচ্ছে আপনার ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। ওকে, তাহলে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটা আসলে সময় নিয়ে আমরা কাজ করি। টেন্স আসলে সেই তিনটা বিষয় নিয়ে কিন্তু কাজ করে। তাহলে টেন্স হচ্ছে বাবা, তার তিনটা ছেলে, সে হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীত কাল, যেটা আমরা জানি আর কি, অতীত কাল। দেন ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল, ভবিষ্যৎ কাল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে হচ্ছে এই টেন্সের তিনটা ছেলে। এখন ছেলেদের থেকে আসলে কি হয়, ছেলেদের থেকে আসলে তাদেরকে বিয়ে দেওয়ার পরে তাদের থেকে কিছু নাতি হবে, তাই না? অর্থাৎ টেন্সের নাতি মানে তাদের ছেলে, অর্থাৎ এই ছেলেদের আবার ছেলে হবে, তাই না? তাহলে টেন্সের নাতি। ওকে, টেন্সের নাতি হচ্ছে মূলত 12টা। কিভাবে মনে রাখবো সেটা? তাহলে টেন্সের ছেলে হচ্ছে তিনটা, সেই তিনটা ছেলের প্রত্যেক ঘরে হচ্ছে তিনটা করে সন্তান হবে, তাহলে সরি 4টা করে সন্তান হবে। প্রত্যেক ঘরে হচ্ছে 4টা করে হলো, তাহলে 3 ছেলে কত হবে? 12টা। তাহলে টেন্সের নাতি হচ্ছে কয়টা? 12টা। ওকে, এবার আসা যাক আমরা প্রত্যেক টেন্সকে, অর্থাৎ যে টেন্সের 12টা নাতি আছে আমরা সেগুলাকে লিখবো। তো প্রত্যেক টেন্সকে হচ্ছে 4 ভাগে ভাগ করেছে, মানে প্রত্যেক ছেলের 4টা করে সন্তান। ওকে, যেমন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি সেটা হচ্ছে 4টা করে সন্তান হচ্ছে। যেমন আমি যদি লিখি, প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স 4 প্রকার, সেটা আমরা লিখবো একটু। প্রেজেন্ট টেন্স হচ্ছে মূলত 4 প্রকার। ওকে, এগুলো কি কি সে আমরা লিখবো এগুলো, তার মানে এগুলো হচ্ছে এখন টেন্সের নাতি হবে। তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা যদি আসলে একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই কথাটার অর্থ আসলে কি সেটা হচ্ছে মনে রাখতে হবে। ইনডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ, সাধারণ। ইনডিফিনিট অর্থ হচ্ছে কি? সাধারণ। তাহলে সাধারণ বর্তমান কাল, মানে প্রেজেন্ট টেন্স হচ্ছে কি? বর্তমান কাল। আর ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? তাহলে হবে সাধারণ বর্তমান কাল। তো আমরা একটু পাশে দিয়ে লিখি এটা। সাধারণ বর্তমান কাল। ওকে, দেন হচ্ছে 2 নাম্বার যে নাতি তার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সবসময় একরকম থাকবে, সেটা হচ্ছে বর্তমান কাল থাকবে, শুধু এগুলোর অর্থ আমরা জানবো। কন্টিনিউয়াস অর্থ হচ্ছে গঠমান, অর্থাৎ কোনো কাজ হচ্ছে চলতে থাকে এই ধরনের, এই জন্য এটা নাম হচ্ছে গঠমান। ওকে, তাহলে গঠমান বর্তমান কাল, গঠমান বর্তমান কাল। দেন 3 নাম্বার নাতি যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট তো থাকবেই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পারফেক্ট শব্দটার অর্থ হবে এখানে হচ্ছে পুরো গঠিত হবে, পুরো গঠিত বর্তমান কাল হবে। পুরো গঠিত বর্তমান কাল। দেন 4 নাম্বারে হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এখানে এই টেন্স ইনডিফিনিট টেন্স আমরা যদি জানতে পারি, দেন হচ্ছে এটা এটা হচ্ছে একটু স্বতন্ত্র থাকবে। দেন হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা টেন্স, সেটা হচ্ছে মানে চতুর্থ নাতি যেটা সেটা।
প্রেজেন্ট টেন্সের চতুর্থ ছেলে যেটা সেটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে ঘটমান, আর এটা হচ্ছে পারফেক্ট পুরো গঠিত, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ঘটমান। তাহলে হচ্ছে পুরো গঠিত ঘটমান বর্তমান কাল। আশা করি বুঝতে পেরেছেন। পুরো গঠিত ঘটমান বর্তমান কাল, এই হলো টেন্সের প্রথম যে চারটা নাতি সেটা। ওকে, অর্থাৎ এই টেন্স হচ্ছে বাবা এর একটা ছেলে, সেটা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের গড়ে হচ্ছে চারটা সন্তান হয়েছে, এই জন্য এই চারটা হচ্ছে তার প্রথম নাতি। মোট 12টা হবে। তার মানে প্রত্যেক টেন্সকে হচ্ছে 4 করে, মোট 3টা ইয়ে করছে, তাহলে 3 4 হচ্ছে 12 ভাগ হবে। ওকে, তো এগুলো আমরা কিভাবে মনে রাখবো? একদম সিম্পল। আমরা একটা শিখলে এরপরে ফাস্ট এবং ফিউচার দুটোই ইজি হয়ে যাবে। যেমন হচ্ছে ইনডেফিনিট, এটা হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান, পারফেক্ট হচ্ছে পুরাগঠিত, এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরাগঠিত গণনা। তার মানে আমরা শিখতে হচ্ছে এই দুইটা শিখলে এটা পারতেছি, এবং এটা শিখলে তো হচ্ছে আমরা এটা শিখতে হবে ইনডেফিনিট। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা যদি এটা শিখতে পারি তাহলে সবগুলো একই রকম হবে। ওকে, কি রকম সেটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। ওকে, এরপর হচ্ছে টেন্সের দ্বিতীয় ছেলের নাম কি? টেন্সের দ্বিতীয় ছেলের নাম হচ্ছে ফার্স্ট টেন্স। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স, তাই না? এটা হচ্ছে অতীতকাল। এখন এই ফার্স্ট টেন্সকে হচ্ছে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তার মানে টেন্সের আরো এই ঘরে হচ্ছে চারটা নাতি হয়েছে না? তো এই ঘরে চারটা নাতি আমরা লিখবো একটু। সেটা হচ্ছে প্রথম নাম্বার 1, আগের মতো একদম, শুধুমাত্র আমরা এখানে লাগিয়ে দেবো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। দেখুন, একবার শিখলেই কিন্তু ইনডিফিনিট মানে হচ্ছে যেটা আমরা একবার, অর্থাৎ ইনডিফিনিট একবার শিখলে আর সমস্যা হবে না। সাধারণ অতীতকাল। ওকে, তাহলে দেখেন পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের মতো না, সাধারণ বর্তমানকাল আর হচ্ছে সাধারণ অতীতকাল, তাই না? নিশ্চয়ই আপনারা লিখেছেন, সেটা দেখে বুঝতে পারবেন। তাহলে দ্বিতীয় নাতির নাম কি? দ্বিতীয় নাতির নাম হচ্ছে কি হবে? কন্টিনিউয়াস, তাই না? দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে, এটা হচ্ছে, এটার অর্থ হয় হচ্ছে ঘটমান, ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল। ওকে, তৃতীয় নাম্বারটা হচ্ছে কি হবে? তৃতীয় নাম্বারটা ফার্স্ট পারফেক্ট, তাই না? ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা কি হবে? পুরো গঠিত অতীতকাল। পুরো গঠিত অতীতকাল। চতুর্থ নাম্বার নাতির নাম হচ্ছে কি? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অর্থ হচ্ছে পুরো গঠিত ঘটমান অতীতকাল। পুরো গঠিত ঘটমান অতীতকাল। ওকে, সো এই হচ্ছে টেন্সের যেই ফার্স্ট টেন্স নামে একটা ছেলে আছে, দ্বিতীয় নাম্বার ছেলে, সেই ছেলের ঘরে যেই চারটা সন্তান হয়েছে, অর্থাৎ টেন্সের দ্বিতীয় ছেলের যেই নাতি আছে, এই চারটা টেন্সের তৃতীয় সন্তানের নাম হচ্ছে কি?
ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ওকে, এই ভবিষ্যৎকালে অর্থাৎ ফিউচার টেন্স আবার 4 ভাগ করছে না, তার মানে টেন্সের তৃতীয় সন্তান যেটা প্রত্যেক ঘরে 4টা করে হয়েছে না, তার মানে আবার এই ঘরে 4টা সন্তান হয়েছে, তার মানে এই ঘরে 4টা সন্তান কি ফিউচার ইনডেফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বর্তমান ভবিষ্যৎকাল আগের মতোই, তাই না? কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটা মনে রাখলে হবে। ইনডেফিনিট সবার সাথে হচ্ছে আমরা এবার লাগিয়ে দেবো যে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ওকে, দেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। শুধু হচ্ছে এই টেন্স গুলো হচ্ছে 3 প্রকারে যাই হচ্ছে ভ্যারি করবে, আর এগুলো সব একই থাকবে এবং কথাবার্তা সব একই থাকবে। শুধুমাত্র হচ্ছে এখানে সাধারণ ভবিষ্যৎ, সাধারণ বর্তমানকাল, সাধারণ অতীতকাল, তারপর হচ্ছে ঘটমান বর্তমানকাল, ঘটমান অতীতকাল, ঘটমান ভবিষ্যৎকাল। ওকে, একদম ইজি। তার মানে আমরা আবার একটু ওভারভিউ করতেছি যে টেন্স হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে কয়টা? 3টা। ওকে, 3টা ছেলেকে বিয়ে দেওয়ার পরে প্রত্যেক ঘরে হচ্ছে 4টা করে সন্তান হয়েছে। ওকে, তাহলে 3 4 কয়টা? মোট 12টা। তার মানে প্রেজেন্ট টেন্সের ঘরে হচ্ছে 4টা, 4টা ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্সকে। তারপর হচ্ছে আপনার ফার্স্ট টেন্সে হচ্ছে সেখানে সেই ঘরে হয়েছে কয়টা সন্তান? 4টা সন্তান, তাহলে সেইটাকে হচ্ছে আবার 4 ভাগ করেছি। তারপর হচ্ছে ফিউচার টেন্সে হচ্ছে কয়টা? এই 4টা সন্তান। ওকে, আশা করি তাদের যে বিভাজন অর্থাৎ টেন্সের যে বিভাজন এটা খুব ইজি ভাবে মনে রাখতে পারবেন শুধু এই ঘটনা দিয়ে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখন আজকে যেহেতু টেন্সের বেসিক থেকে শুরু করেছি, তো আমরা চাইলেও হচ্ছে আজকে টেন্স পুরোটা শেষ করতে পারবো না। এটা আসলে এক ক্লাসের সম্ভব না যদি একদম বেসিক থেকে খুব খুঁটিনাটি যদি শেখা হয়। তো আমরা আজকের এই ক্লাসে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আলোচনা করব। হ্যাঁ, টেন্স হচ্ছে আসলে যে 12 প্রকার, কেমন এগুলো আসলে সবগুলো সমান গুরুত্বপূর্ণ না। আহ, যেমন প্রত্যেক ইনডিফিনিট খুবই গুরুত্বপূর্ণ, কন্টিনিউয়াস খুবই গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফেক্ট, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ভাবে, তার মানে ইনডিফিনিট খুবই গুরুত্ব, তার চাইতে ইনডিফিনিট 3টার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা আসলেই মানে প্রত্যেকটা আপনি স্পিকিং এর ক্ষেত্রে বলেন, লেখার ক্ষেত্রে বলেন, এই টেন্সটা খুবই কাজে দিবে। ওকে, সো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে একেবারে খুঁটিনাটি শেখাটা খুবই জরুরি, বেসিক থেকে শুরু করে জরুরি আমি মনে করি, কেমন? সেই জন্য একটু অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আসলে ধৈর্য ধরে ক্লাসটা হচ্ছে শেষ করতে হবে। সময়টা প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ। তো আসলে যদি সময়টা ব্যয় না করা হয় সেটা আসলে শিক্ষার কাজে শিক্ষা হয়ে উঠবে না আসলে। ওকে, সময়টা শিখার জন্য আসলে ব্যয় করতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো এখন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটার অর্থ যেন কি ছিল? এটার অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। ওকে, সাধারণ বর্তমান, দ্যাট মিন্স এটা তাহলে কাকে বলে? এই প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? খুবই সহজ, যারা হচ্ছে মানে পজ করে ভিডিও দেখে তারা হচ্ছে লিখতে পারবেন, আমি লিখবো না এখানে। কোনো কাজ বর্তমানে হয় বুঝালে, কোনো কাজ বর্তমানে হয় বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয়। ওকে, যেমন আই মেক ভিডিও, আমি ভিডিও বানাই। ওকে, আমি এখন আই স্পিক নাও, আমি এখন কথা বলি, তাই না? এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বর্তমানে কোনো কাজ কোনো কিছু হয় বুঝালে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো সেটা আমরা যাবো না। এবং আর অনেকগুলো বিষয় আছে, যেমন বাংলা ক্রিয়া চিহ্ন, বাংলা ক্রিয়া শেষে হচ্ছে উন্তাস্তীয় থাকে, ই থাকে, ওকে, রি থাকে, এগুলা থাকে। তো এগুলো আসলে জানার দরকার নেই, আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ আমরা কিভাবে এটাকে ইউজ করি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার একটা হচ্ছে বেসিক একটা রুলস আছে, অর্থাৎ প্রত্যেকটা যে 12 প্রকার, তাই না, 12টা নাতি আছে, প্রত্যেকের কিন্তু রুলস আছে একটা। ওকে, জেনারেল একটা রুলস আছে, মানে কিভাবে সেন্টেন্স এটাতে গঠিত হয়, স্বাভাবিকভাবে কিভাবে সেন্টেন্স এটাতে গঠিত হয়। যেমন এটা রুলস হচ্ছে এরকম, রুলটা হচ্ছে এরকম, রুল হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অথবা এখানে আমরা লিখতে পারি হচ্ছে অবজেক্ট না লিখে আমরা লিখবো হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন, ওকে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন যারা আসলে একদম হচ্ছে বেসিক লেভেল আছেন তারা আসলে বুঝতে পারতেছে না যে সাবজেক্টটা কি এবং হচ্ছে
ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি এবং এক্সটেনশনটা হচ্ছে কি আসলে। ওকে, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে আসলে যেমন আমি যদি লিখি এখানে সাবজেক্ট সবসময় হচ্ছে দুইটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে নাউন আর প্রনাউন। নাউন এবং প্রনাউন হতে পারে হচ্ছে সাবজেক্ট। ওকে, তার মানে যে কোনো নাম এবং প্রনাউন হচ্ছে হি, শি, ইট, দে এগুলা। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা আবার কি? ভার্বের হচ্ছে প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে মোট। ভাই আমার মনে রাখবেন, প্রত্যেকটা ভার্বের কয়টা ফর্ম হয়? 5টা ফর্ম। সেই 5টা ফর্ম লাগবে না, আমাদের হচ্ছে 3টা ফর্ম লাগবে। সেটা কি কি? সেটা হচ্ছে ভার্বের যে টেন্সের ক্ষেত্রে যে 3টা ফর্ম ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, দেন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল এটা একটু মনে রাখতে হবে। ভার্ব হচ্ছে কাজ, অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠিত হতে পারে না। সেজন্য এই অংশটা একটু করে দেখিয়ে দিই, এটা আসলে অন্যদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট। যেমন আমি যদি একটা ভার্ব দিই, যেমন একটা ভার্ব আছে সেটা হচ্ছে গিভ। গিভ অর্থ কি? দেওয়া। গিভ, গিভ, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ, এটা হচ্ছে গিভেন। এখানে হচ্ছে গিভেন। তাহলে গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন, প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশনটা কি সেটা আমরা একটু দেখবো এখন। আসলে এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হচ্ছে মূলত অবজেক্ট। ওকে, অবজেক্ট। যেমন আমি যদি লিখি কয়েকটা উদাহরণ আমি দিই এখানে, আপনারা তাহলে বুঝতে পারবেন। যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়। ট্রিজ gives us অক্সিজেন। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম গিভ, অর্থাৎ গিভের সাথে এর যোগ হয়েছে কেন? কারণ ট্রিজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আস অক্সিজেন, এই আস অক্সিজেন এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ওকে, তাহলে এক্সটেনশনটা হচ্ছে এই দুইটা অংশ। আশা করি বুঝতে পেরেছেন খুবই ক্লিয়ারলি। কেমন? এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। আমরা যারা হচ্ছে খাতা কলম নিয়ে বসেছেন প্লিজ একটু আশা করি খাতার মধ্যে রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে মাই ডিয়ার, আসলে আমরা হচ্ছে টেন্স সবাই শিখেছি, কিন্তু গড বাঁধা শেখার কারণে আমরা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো আজকে আমি এখানে আমি হচ্ছে দেখাবো আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি কিভাবে আমাদের ব্যক্তিগত ইয়েতে আমরা ইউজ করতে পারি। মনে রাখতে হবে এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স, তাহলে এটার ব্যবহারও ব্যাপক, তাই না? ওকে, এটা হচ্ছে সব কথাবার্তায় কিন্তু এটা সাধারণভাবে এটা ব্যবহৃত হতে পারে। সাধারণ কথাবার্তা যেমন ধরুন হচ্ছে সাধারণ কথাবার্তা মানে আমরা যে সাধারণ কথাবার্তা বলবো সেটা সেখানে আমি প্রথমে আমি স্টার চিহ্ন দিয়ে লিখি। এগুলো আমি একটু ক্যাটাগরি করে নিই যে আমি কোন কোন কাজে হচ্ছে আমরা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে আমরা ইউজ করবো। যেমন আমি বলতে পারি হচ্ছে সাধারণ কথাবার্তা, এটা আমি আমার মতো করে দিয়েছি, কোনো বইতে এটা আসলে পাবেন না। সাধারণ কথাবার্তা তার মানে আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ কথাবার্তাগুলো ইউজ করে থাকি, যেমন আই মেক ভিডিও, ওকে, আই টক উইথ হার, ওকে, হি গোস টু স্কুল। ওকে, এই যে সাধারণ কথাবার্তাগুলো এগুলা হচ্ছে হি কুকস, সে রান্না করে। ওকে, হি গোস টু মার্কেট। ওকে, দেন হচ্ছে হি ইটস রাইস, সে ভাত খায়। ওকে, ইট ইজ ইট 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 রেইনস। ওকে, এখন মানে বৃষ্টি হয়। দেন হচ্ছে আই মেক ভিডিও। ওকে, দেন আই স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। ওকে, এই যে আমরা অনেকগুলো যেগুলো একদম সাধারণ দৈনন্দিন আমরা হচ্ছে ইউজ করে থাকি সাধারণ কথাবার্তা, এখানে আপনার কোনো অতীত থাকবে না, বসে থাকবে না। ওকে, এই ধরনের গুলো যখন আমরা ইউজ করে থাকি তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করব। ওকে, এটা একটা, আশা করি বুঝতে পারছেন। দেন আমরা দ্বিতীয়ত যেটা ইউজ করবো সেটা হচ্ছে কিছু কথা আছে না চিরন্তন সত্য। ওকে, ওগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করব। চিরন্তন সত্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এই যে এখন যে ক্যাটাগরিগুলো দেবো এগুলা মনে রাখাটা জরুরি বাবা, প্লিজ এগুলো মনে রাখতে হবে।
কিরকম? চিরন্তন সত্য। আচ্ছা, এখন এটাকে আবার ইউনিভার্সাল ট্রুথ বলে। চিরন্তন সত্যের ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বিষয়টা হচ্ছে এগুলা মনে রাখবো কেন? কারণ আমরা যখন হচ্ছে চিরন্তন সত্যের একটা কথা বলতে যাব, যেমন ধরেন আমি বললাম যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উদিত হয়, ঠিক আছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আপনি এটাকে যদি মনে করেন যে আমি এটা কন্টিনিউয়াসলি লিখবো, বা আমি এটাকে ফিউচার, বা আমি এটাকে ফার্স্ট টেন্সে লিখবো, আপনি কিন্তু ভুল করে ফেলবেন। এবং স্পিকিং এর ক্ষেত্রেও তাই। আপনি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আপনি এটাকে যদি বলেন মানে অন্য কোনো টেন্সে বলেন, এটা কিন্তু হবে না। তার মানে এটা বাধ্যবাধকতা আপনাকে অবশ্যই চিরন্তন সত্য অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছে। ওকে, দেন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে তাহলে সাধারণ কথাবার্তা, চিরন্তন সত্য, দেন হচ্ছে আপনার হচ্ছে এই নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। অর্থাৎ নিকট ভবিষ্যৎ কি, অর্থাৎ ভবিষ্যৎ কি আবার এখানে ভবিষ্যৎ চলে আসবে নাকি? বিষয়টা আসলে এরকম না। কোনো একটা জিনিস হচ্ছে যেমন মানে কোনো একটা জিনিস খুবই রিসেন্টলি ঘটবে, খুব রিসেন্টলি ঘটবে, এই ধরনের কথাবার্তাতে কিন্তু হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্য, যদি অভ্যাসগত সত্যগুলোকে আপনার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না বলেন বা না লিখেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে সে হচ্ছে প্রতিদিন স্কুলে যায়, এটাকে যদি আপনি যদি অন্য কোনো টেন্সে লেখেন তাহলে কিন্তু হবে না। যেমন এখানে এভরিডে একটা শব্দ আছে না, এভরিডে, এই শব্দটার কারণে আপনাকে এটাকে মাস্ট প্রেজেন্টে ইউজ করতে হবে। ইউ মাস্ট ইউজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট, বিকজ এখানে অভ্যাসগত সত্য আছে। যেমন এটার ইংলিশ কি হবে, যে সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। এই যে এভরিডে শব্দটা, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সিম্বল। আমি এগুলো লিখে দেবো। একটা খুব সুন্দর একটা টার্ম আছে কিন্তু, আরেকটু ধৈর্য ধরে প্লিজ, আরেকটু ধৈর্য ধরে থাকেন। আমরা কিন্তু কোন কোন শব্দগুলো অ্যাডভার্ব গুলো থাকলে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, এগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা মাস্ট। ওকে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো, খুবই সহজে আমরা মনে রাখতে পারবো এই জিনিসটা। দেন হচ্ছে ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্য, আচ্ছা ঐতিহাসিক সত্যটা কি? যেমন আমি যদি বলি যে ঐতিহাসিক সত্য কিরকম, যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। ওকে, তাহলে এই যে সম্রাট শাহজাহান তার তাজমহল নির্মাণ করেছেন, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। এই কথাটাকেও হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখতে হবে, যে সম্রাট শাহজাহান, ওকে, এম্পারর শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, বিল্ডস দ্য তাজমহল, নির্মাণ করেছেন। ওকে, তাহলে এই পাঁচটা ক্লু, এই পাঁচটা ক্লু আমরা মনে রাখতে হবে। আমরা অর্থাৎ প্রত্যেকটার যদি একটা একটা আমি উদাহরণ দিই, যেমন সাধারণ কথাবার্তার উদাহরণ হচ্ছে কি, আই গো টু মার্কেট। ওকে, অথবা হচ্ছে হি ইটস রাইস। ওকে, দেন আমরা যদি চিরন্তন সত্যের কথা বলি, এটার একটা উদাহরণ হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দেন আমরা বলতে পারি হচ্ছে আপনার, যেমন আমরা বলতে পারি হচ্ছে যে ট্রিজ গিভস আস অক্সিজেন। ওকে, তাহলে গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। এই যে শব্দগুলো, সেন্টেন্স গুলো, এগুলো চিরন্তন সত্য না? তার নিকট ভবিষ্যতের সেন্টেন্স গুলো কিরকম হতে পারে? যে আমরা বলি না, সাধারণ ভাবে বলে ফেলেছি, কালকে সকালে বাবা আসবে, তাই না? এরকম। তাহলে ফাদার, এখানে এটা প্রেজেন্ট ফিউচারের মতো লাগলেও কিন্তু ফিউচার না। ওকে, ফাদার কামস ইন দ্য মর্নিং, বাবা সকালে আসবে। ওকে, নিকট, একদম নিকটে, খুব নিকটে। ওকে, যে বাবা সকালে আসবে, ফাদার কামস ইন দ্য মর্নিং।
দেন আমরা হচ্ছে অব্যয়গত সত্য। অব্যয়গত সত্যের মধ্যে আমরা হচ্ছে যেটা বললাম আর কি সেটাই। এই ধরনের রুলস হতে পারে, উদাহরণ হতে পারে যে প্রতিদিন আমরা কোনো কিছু করি, বা আমরা এই সময়টা হচ্ছে যেটা করি সেটা অভ্যাসগত সত্য, যেটা আমাদের অভ্যাসগত সত্যের মধ্যে পড়ে আর কি, মানে মানুষের হ্যাবিটের ভিতরে পড়ে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ওকে, তো এটার উদাহরণ কি হতে পারে, যেমন যেমন হচ্ছে আমরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলি, ঠিক আছে? তাহলে উই প্লে ফুটবল, ওকে মাঠে লিখবো না, আমরা এভরিডে লিখি ফেলি, কেমন? এভরিডে, যে উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন মাঠে ফুটবল খেলি, তাহলে যে ঐতিহাসিক সত্য, তাহলে আমরা লিখবো হচ্ছে শাহজাহান বিল্ডস তাজমহল। তাহলে শাহজাহান বিল্ডস তাজমহল, কে তাজমহল নির্মাণ করেছেন, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখাবো হচ্ছে, ধরুন হচ্ছে একটা সেন্টেন্স আছে, আপনি সেন্টেন্সটা হচ্ছে চিনতে পারতেছেন এটা কি আসলে প্রেজেন্ট ইনহেরিটেন্স আছে কিনা, এটা চেনার উপায় কি? কোনো বই পাবেন না, কোথাও পাবেন না। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে আহ, কয়েকটি অ্যাডভার্ব আছে, মানে অ্যাডভার্ব অফ টাইম আছে, সেটা দিয়ে আমরা চিনতে পারি যে এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে মনে রাখবো, এটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন দেওয়া আছে, এভরিডে, অকেশনালি, অফেন, অনেকগুলো আছে তাই না? এটাকে খুবই সিম্পল একটা টার্ম হচ্ছে মানে মনে রাখা যায়, সেটা কি, সেটা হচ্ছে আওয়ার গার্ডেন দিয়ে মনে রাখবো আমরা, আওয়ার গার্ডেন। দেখুন, খুবই সিম্পল, যে আমাদের বাগান, আওয়ার গার্ডেন। এই আওয়ার গার্ডেনের ভিতরে যতগুলো হচ্ছে আপনার লেটার্স আছে, প্রত্যেকটা লেটারে হচ্ছে আমরা একটা দুইটা করে পাবো, যেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ অ্যাডভার্ব আর কি, ঠিক আছে? সেই অ্যাডভার্ব গুলো থাকলেই কোনো সেন্টেন্সের ভিতরে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এবং আপনি যদি এই অ্যাডভার্ব গুলো ইউজ করতে চান, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য আমরা যে পাঁচটা দিছিলাম, সেটা হচ্ছে চিরন্তন সত্য, দেন হচ্ছে আমরা অব্যয়গত সত্য, হিস্টোরিক্যাল সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এগুলা। যেমন এই যে এগুলোর বাইরেও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আওয়ার গার্ডেনের কোনো শব্দ আছে কি না, সেটা আমরা দেখবো। যেমন আমি যদি লিখি প্রথমে ওতে, ওতে কি, ওতে হচ্ছে ওপেন ওকেশন, ওপেন ওকেশনালি, দুইটা শব্দ, ও এফ টি এন, ওপেন এবং ওকেশনালি। ওকেশনালি সি কয়টা আমি জানি না, আপনারা একটু দেখে নেবেন। অকেশনালি এই দুইটার অর্থ কি, অকেশনালি বা আপনার ওপেন, এটা হচ্ছে ফ্রাই বা হচ্ছে আপনার ঘটনার সাপেক্ষে, এই ধরনের অর্থ দাঁড়ায়। তাহলে অফেন এবং অনেস্টলি এই দুইটা হচ্ছে ইউ, ওতে। ইউতে হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি অর্থ কিন্তু সাধারণত, তাই না? ওকে, দেন আরতে হচ্ছে রেগুলারলি, রেগুলারলি, রেগুলারলি মানে কি, নিয়মিত, তাই না? রেগুলারলি, তাহলে হচ্ছে যেমন আমি হচ্ছে নিয়মিত ভ্রমণ করতে যাই, আমি হচ্ছে নিয়মিত স্কুলে যাই, রেগুলারলি নিয়মিত স্কুলে যাই। ওকে, এইগুলার ক্ষেত্রে হচ্ছে আমরা মানে এইটা ইউজ করবো আর কি, এই অ্যাডভার্বটা ইউজ করবো। দেন হচ্ছে আমরা জিতে, জিতে হচ্ছে জেনারেলি, জিতে হচ্ছে জেনারেলি, জেনারেলি মানে কি সাধারণত, তাই না? ওকে, জেনারেলি কথাটার অর্থ কিন্তু হচ্ছে সাধারণত, জেনারেলি অর্থ হচ্ছে কি সাধারণত। এবার হচ্ছে এতে, এতে হচ্ছে অ্যাকচুয়ালি, আসলে, এতে হচ্ছে অ্যাকচুয়ালি। দেন হচ্ছে আরতে, আরতে আমরা হচ্ছে রিসেন্টলি, রিসেন্টলি এই শব্দটা থাকলেও কিন্তু মাঝে মাঝে হচ্ছে আপনার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেন হচ্ছে ডেফিনেটলি, এটা আসলে কোনো বইতে পাবেন না এভাবে সিরিয়াল করা, আমি নিজে থেকে হচ্ছে সিরিয়াল করেছি এবং স্টুডেন্টকে যেভাবে পড়াই আর কি, কেমন এটা, রিসেন্টলি হচ্ছে ডেফিনেটলি। ডেফিনেটলি মানে কি, মানে ডেফিনেটলি আসলেই, অ্যাকচুয়ালির মতন। ইতে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইতে, ইতে হচ্ছে এভরি, এভরি দিয়ে কি হতে পারে, এভরি দিয়ে হতে পারে হচ্ছে আপনার এভরি ডে,
এভরি ইয়ার, ওকে, এটা হতে পারে তাই না, এভরি মান্থ এগুলো হতে পারে। তাহলে আমি একটু লিখি এভরি ডে, এভরি মান্থ অথবা এভরি ইয়ার। এভরি ইয়ার, তাহলে এভরি দিয়ে হচ্ছে এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এভরি দিয়ে থাকলেই মাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনার এনতে, এনতে হচ্ছে নরমালি। নরমালি কথাটার অর্থ কিন্তু সাধারণত, মানে সাধারণত আর কি, ওকে। তার মানে হচ্ছে আওয়ার গার্ডেন দিয়ে আমরা যে অ্যাডভার্ব গুলো পাই, এই অ্যাডভার্ব গুলো দিয়ে, অর্থাৎ এগুলো আগে পরে সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে, একদম সেন্টেন্সের শেষেও থাকতে পারে, ওকে। এইগুলো থাকলে আমরা এটা খুব ধরবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা মানে টেন্স আইডেন্টিফাই করে ফেলতে পারবো খুব সহজেই, এবং আমরা বুঝতে পারবো যে আসলে এটা এই টেন্সে আছে, ওকে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আমি আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মনে হয় কয়েকশো বার করে বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় কর্তা যদি কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বারবার সেই বেইস যুক্ত হয়, এস বাই এর যুক্ত হয়। এই জায়গাটা, এই জায়গাটা সবাই ভুলে যায়, ওকে। কি পরিমাণ যে ভুলে যায়, তারা মনে রাখতে পারে না, যখনই যায় তখনই হচ্ছে তারা ভুল করে ফেলে। এটা খেয়াল করতে হবে। এখন উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন, থার্ড পারসন মানে হচ্ছে আই ইউ ছাড়া, মানে আমি তুমি ছাড়া বাকি সবগুলো থার্ড পারসন। যেমন আই হচ্ছে আমি, তাই না? আর তুমি ক্লাস দেখছো, তার মানে তুমি। ইউ, এই দুইটা ছাড়া বাকি সবগুলো যেমন কি কি হতে পারে, আমি একটু একদম ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিচ্ছি কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো একটু খাতার মধ্যে লিখে রাখলে সবচেয়ে বেশি বেটার হবে। কি জিনিস এটা? এটা হচ্ছে হি, শি, দেন হচ্ছে ইট, ইট, ইট একটা আছে না, মানে এটা আর কি, কেমন ইট। দেন হচ্ছে নেম, এনি নেম অফ দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো নাম, ঠিক আছে, সেটা একটা নাম হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এই বারবার শেষে এর এর যুক্ত হবে। যেমন আমি একটু হি প্লে দিলি, কিন্তু এখানে যদি আমি এস মুছে দিই, প্লে ফুটবল ভুল, আমাদের কি করতে হচ্ছে এখানে প্লেস, ওকে, প্লেস, সিংস, নোস, কামস, ডেই কামস আফটার নাইট, মানে দিন আসে রাতের পর, তার মানে হচ্ছে ডে কামস, এখানে ডে হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন, ওকে। ইট, এটা হচ্ছে, এটাকে আমরা যদি প্রণয়ন করি তাহলে কি হবে, ইট হবে না, এই জন্য এটা হচ্ছে এটা। দেন হাসান হচ্ছে একজনের নাম, তাহলে যে কোনো নাম ইন দ্য ওয়ার্ল্ড। সো হাসান ড্রিঙ্কস ওয়াটার, হাসান হচ্ছে পানি পান করে, এখানে আমরা যদি ড্রিঙ্ক দিই তাহলে হবে না, আমাদেরকে বলতে হবে হচ্ছে হাসান ড্রিঙ্কস ওয়াটার। দেন ক্যাটস ফিশ, ওকে, দে ক্যাটস ফিশ, আচ্ছা দে কি, দে হচ্ছে মানে আই এবং ইউ ছাড়া, এটা বাদ, মানে এটার বাইরে দে, বাট এটা কি হচ্ছে সিঙ্গুলার পার্সন, এই যেখানে সিঙ্গুলার পার্সন, অর্থাৎ দেখি একজন, দেখি একজন, আই ইউ বাদে বুঝলাম, অর্থাৎ থার্ড পার্সন বুঝলাম, এটা থার্ড পার্সন, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্সন, বাট এটা কি সিঙ্গুলার? আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখনই হবে যখন এই দুইটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই দুইটা হচ্ছে শর্ত পূরণ করবে। থার্ড পার্সন সিঙ্গুলার এর দুটাই কিন্তু হতে হবে, দেন হচ্ছে বারবার শেষে এর যুক্ত হবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়, অন্য কোনো টেন্স পাওয়া এটা কিন্তু ইউজ করা যাবে না, ওকে। আশা করি বুঝতে পেরেছি। লাস্ট হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা লাস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা কিভাবে নেগেটিভ করব এবং কিভাবে প্রশ্ন করব। তো এইটা হচ্ছে মানে টিচাররা অনেক কিছু শিখে, অনেক টিচার আমি স্কুলেও দেখেছি, আমি পড়াশোনা করে এসেছি, এবং অনেক কোচিং সেন্টারে তো আছেই, সেটা আর বলার বাইরে। দেখেছি অনেক জায়গায় যে অনেক কিছু শিখে, বাট হচ্ছে কিভাবে নেগেটিভ করবো এবং কিভাবে প্রশ্ন করবো। আমি আমি যখন কোশ্চেন করতে যাবো তখন তো আমি আটকে যাবো, তাই না? আমি কিভাবে কোশ্চেন করতে পারবো, তো সেটা শিখে নেবো। কিভাবে আমি হচ্ছে সবসময় করি, যাই, খাই, শুই, আমি এভাবে, বাট হচ্ছে আমি করবো না, যাবো না, খাবো না, আমি না না করে দেবো, কিভাবে আমি নেগেটিভ করবো, তাই না? সেটা আমরা জানি না। তো এই জন্য সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে নোট করতে হবে। কিভাবে নেগেটিভ করবো, তাই না? আমরা কিভাবে নেগেটিভ করবো, হ্যাঁ, নেগেটিভ করার জন্য মনে রাখতে হবে আমরা দুটা জিনিস ইউজ করবো। প্রশ্ন করার জন্য যেটা ইউজ করবো, মানে নর্মালি নেগেটিভ অনেকভাবে করা যাবে, সেটা যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবো সেটা ভিন্ন বিষয়, বাট এখানে নর্মালি আমরা নেগেটিভ করতে পারি হচ্ছে দুইভাবে, এবং এবং মানে প্রশ্নবোধক প্রশ্ন কিভাবে করবো আর নেগেটিভ করবো সেটা হচ্ছে মাত্র দুইটা ইউজ করবো। সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো হচ্ছে এই দুবার, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে ইয়ার ক্ষেত্রে ইংরেজিতে, সেখানে আমরা হচ্ছে ডু অথবা আমরা ডাজ ইউজ করবো, ডাজ ইউজ করবো, ডু অথবা ডাজ, ওকে। প্লাস নট, প্লাস কি নট, ডু, ডু অথবা ডাজ, ডু নট অথবা ডাজ নট ইউজ করবো, কেমন? আর এখানে হচ্ছে
একই ব্যাপারটা এখানে আমরা হচ্ছে কোশ্চেন করার সময় আমরা ডু অথবা ডাস প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে কি সাবজেক্ট। দ্যাট মিনস এখানে যে সাবজেক্টটা, এই সাবজেক্ট গুলা এইটা যাবে পরে, ডু এবং ডাস আসবে সামনে। তাহলে যে আমরা এটা কিন্তু বাবা খুবই ইম্পর্টেন্ট, স্পিকিং এর বেলায় আমরা হচ্ছে ডু ডাস ইউজ না করলে আমরা কোশ্চেনই করতে পারবো না। অর্থাৎ কোশ্চেন উইদাউট কোশ্চেনিং ইউ ক্যান নট মেক ইউর কনভারসেশন। ওকে, সো দেখা যায় এখানে আমরা কিভাবে করি, কিভাবে নেগেটিভ করবো, তাই না? ওকে, আমরা কিভাবে নেগেটিভ করবো, আমরা হচ্ছে এগুলো সমাধান করলাম, হয়ে যাবে। প্লিজ বি কেয়ারফুল। তো দেখি আমরা কিভাবে করি। আই লাইক টু সিং এ সং, আমি গান গাইতে পছন্দ করি, তাই না? তাহলে হচ্ছে আমি লিখবো হচ্ছে, আমি এভাবে লিখবো হচ্ছে যে আই, ওকে অন্য কালার ইউজ করি তাহলে বোঝা যাবে যে আই ডোন্ট, আমি পছন্দ করি না, লাইক টু সিং সং, সিং এ সং অর্থাৎ আমি গান গাইতে পছন্দ করি না, তোমরা এটা নেগেটিভ। দেন হচ্ছে হি প্লেস ক্রিকেট। ওকে, তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু সিঙ্গুলারের জন্য, ওকে, আর এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। এটা সিঙ্গুলার প্লুরাল দুটোর জন্য, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোর জন্য, সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর জন্য এটা ইউজ করা যাবে। আর হচ্ছে ডাজ হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার জন্য ইউজ করতে হবে। তার মানে আমি যে বলছিলাম ওই যে মনে আছে হি শি ইট অ্যান্ড মি, এই চারটা হচ্ছে তারপরে সিঙ্গুলার। তার মানে এটার জন্য আমাকে এখানে ইউজ করতে হচ্ছে ডাস। তাহলে আমি ইউজ করবো হি ডাজ নট। এখানে যে প্লে আছে না, প্লেজ আছে না, প্লেজের এসটা হচ্ছে এখানে ডুতে এসে মানে ইয়েস হয়ে গেছে আর কি, কেমন? এই জন্য এখানে পরে নাউটের পরে আর প্লেজ হবে না, এটা হয়ে যাবে প্লে, প্লে ক্রিকেট। আশা করি সুন্দর করে বুঝতে পারছেন, তাই না? দেন হচ্ছে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ। আচ্ছা উইটা কি, ওইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, উই কি একজন না, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নয়, তার মানে এখানে আমরা বসাবো ডু। উই ডু নট গেট, আমরা অক্সিজেন পাই না, কোথায় থেকে পাই না, গাছ থেকে, তাই না? অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে অক্সিজেন পাই না। ওকে, ক্লিয়ার, একদম ইজি পানির মতো। দেন হচ্ছে এবার করবো কিভাবে প্রশ্ন করতে হবে। আচ্ছা প্রশ্নটা কিভাবে করবো, প্রেজেন্ট ইউনিট আছে, ইয়েস ডু ডাজ ইউজ করি, তাই না? মানে সাবজেক্টের আগে দেবো, মনে রাখতে হবে সময়, সে যেই কোনো টেন্সই হোক। প্রশ্ন করতে হলে আপনি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করেন, ডু ভার্ব দিয়ে করেন, মডেল ভার্ব দিয়ে করেন, যেভাবেই করেন না কেন আপনাকে হচ্ছে সাবজেক্টের আগে আনতে হবে। অর্থাৎ কোশ্চেন করতে হলে এই জিনিসগুলো দিয়ে কোশ্চেন করা, ডু ভার্ব দিয়ে করা হয়, যেমন যে ডু ভার্ব এখানে, তাই না? ডু ভার্ব মডেল মডেল ভার্ব দিয়ে করা হয়, তারপর হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়, তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করতে করা যায়। তো এই সবগুলো হচ্ছে মূলত সাবজেক্টের প্রথমে নিয়ে আসলেই হচ্ছে এটা আপনার হচ্ছে এই কোশ্চেন হয়ে যায় আর কি। ওকে, যেমন হচ্ছে দ্য বয়েজ সুইম, দ্য বয়েজ সুইম, বালকরা সাঁতার কাটে, বালকরা কি করি, সাঁতার কাটে। তাই এটাকে যদি আমরা কোশ্চেন করতে আমরা কিভাবে করবো, আমরা করতে পারি হচ্ছে ডিউ দ্য বয়েজ সুইম, বালকরা কি সাঁতার কাটে, এটা আর কি, ডিউ দ্য বয়েজ সুইম, লাস্ট এটা কোশ্চেন, অর্থাৎ বালকরা কি সাঁতার কাটে, হ্যাঁ ইয়েস বালকরা সাঁতার কাটে, তাই না? ওকে, দেন হি ড্রিঙ্কস মিল্ক, তারা হচ্ছে সরি সে দুধ পান করে, তাই? তাহলে এটাকে আমরা কি করবো, হি থার্ড পারসন, থার্ড পারসনের জন্য এটা আছে ডাস, তাই না? ডাস হি ড্রিঙ্ক মিল্ক, এই যে ড্রিঙ্কস এর এস আছে না, এই এসটা হচ্ছে এখানে চলে এসে, তাই না? এই জন্য এটা আর এখানে বলবো না, এখানে হচ্ছে ভার্ব বেস ফর্ম হয়ে যাবে, ডাস হি ড্রিঙ্ক মিল্ক। হ্যাঁ, দেন হচ্ছে আই রেসপেক্ট টু মাই টিচার, আমি আমার শিক্ষকের প্রতি সম্মান জানাই বা সম্মান প্রদর্শন করি। তাহলে আই ডু, আমি কি শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন যে সম্মান করি শিক্ষককে, সেটা কি, ডু আই রেসপেক্ট টু মাই টিচার। আচ্ছা, আমি কি আমার শিক্ষকের সম্মান জানাই? আশা করি আমি বুঝাতে পারছি, তাই না? ওকে, তো প্রিয় বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে এই যে টেন্সের ক্লাস বা অন্য যে কোনো ক্লাস, আসলে একটা ক্লাস যদি ধারাবাহিক চালাতে হয় তাহলে হচ্ছে অডিয়েন্স প্রয়োজন হয় কিছু। সেজন্য যদি কোনো মানে অডিয়েন্স ক্রিয়েট হয় আমার, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে,
তারা যদি সাবস্ক্রাইব না করে বা হচ্ছে পেজ পেজ যদি ফলো না করে তাহলে কেউ জানেন আপনি আমার এখান থেকে ভিডিওটা দেখছেন, এরপরে আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউসে যাবো, তাই না? তো কন্টিনিউসে গেলে সেখানে অনেকগুলো বিষয় জানার আছে, সেটা আপনি হয়তো আমার পেজটা না পেলে জানতে পারবেন না। তো সেই জন্য কি করতে হবে, আমরা সচরাচর বলি না যে আপনি আমাকে মানে হচ্ছে সাবস্ক্রাইব করেন বা হচ্ছে ফলো করেন। তো এই জন্য আপনাদের জন্য হচ্ছে, যদি আমাদের ক্লাস যদি মনে হয় যে না কিছু শিখতে পারতেছি বা কিছু বুঝতে পারতেছি, তাহলে কি করবেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি পরবর্তীতে ভিডিও আপলোড দিলে হচ্ছে সেটা আমরা একটা প্লে লিস্ট করবো, প্লে লিস্ট করলে আপনার ওইখানে যে গেলেই পাবেন, নোটিফিকেশন তো যাবেই, তাই না? তো সেই জন্য যদি সাবস্ক্রাইব অর্থাৎ ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন আমাদের পেজের নাম গ্লোবাল এডুকেশন, তাই না? এবং একই নামে আমাদের গ্লোবাল এডুকেশন নামে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল। যদি পেজ থেকে দেখেন তাহলে হচ্ছে পেজ হচ্ছে ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে কি হয়, আমরা হচ্ছে যখন ভিডিও মানে নেক্সট ভিডিও যেটা সেটা আপলোড দিলে হচ্ছে আপনার মানে সাথে সাথে হচ্ছে আপনাদের কাছে চলে যাবে, আপনারা পরবর্তীতে যেই ইনফরমেশন গুলো নিয়ে আসতে সেটা আরো ইনশাল্লাহ বেশি সুন্দর হবে। এবং আপনি আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে যে যদি আজকে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন, একটু লম্বা সময় হয়েছে ঠিক আছে, কিন্তু যদি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ বলবো যে আপনি টেন্সের প্রায় আপনি 98% আপনি কিন্তু শিখতে পারবেন শুধু এখান থেকে। ওকে, তো অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।